আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ। আজকে আমরা আলহামদুলিল্লাহ আছি ইমিউনিটি পার্ট 21 এ। আজকে আমরা কথা বলছি গ্রাফ রিজেকশনের মেকানিজম নিয়ে। তো এই গ্রাফ রিজেকশনটা মূলত দুই ভাবে হয়, একটা হলো ডিরেক্ট পাথওয়ে আর একটা হলো ইনডিরেক্ট পাথওয়ে। এখন এই যে গ্রাফ রিজেকশনটা হচ্ছে, এটা মূলত আসলে একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি মেইনলি। তো কোন সেল? সেটা হলো টি সেল। এই টি সেলের মধ্যে হচ্ছে CD4 টি সেল এবং CD8 টি সেল, এই দুটোই মেইনলি। এছাড়াও বি সেল থেকে আসা অ্যান্টিবডিও গ্রাফ রিজেকশনের জন্য রেসপন্সিবল, তবে মেইনলি হচ্ছে CD4 এবং CD8 টি সেলটা। চলুন আমরা দেখে নিই কিভাবে হচ্ছে। এখন এখানের মধ্যে এই যে ডিরেক্ট পাথওয়ে এবং ইনডিরেক্ট পাথওয়ে বললাম, ওদের মধ্যে কিছু মাইনর ডিফারেন্স আছে। এক নাম্বার হলো যে ডিরেক্ট পাথওয়েতে ডোনারের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল রিসিপিয়েন্টের লিম্ফ নোডে আসবে, ওকে। আর ইনডিরেক্ট পাথওয়েতে রিসিপিয়েন্টের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ডোনারের টিস্যুকে প্রেজেন্ট করবে, ওকে। এবং ডিরেক্ট পাথওয়েতে HLA মিসম্যাচিং হতে হবে, অর্থাৎ আপনার ডোনারের MHC এর সাথে রিসিপিয়েন্টের MHC মিসম্যাচ হলে ডিরেক্ট পাথওয়ে অ্যাক্টিভেশন হবে। এবং ডিরেক্ট পাথওয়েতে ইউজুয়ালি অ্যাকিউট রিজেকশন হয়, অর্থাৎ উইদিন ডেজ টু উইকস। আর ইনডিরেক্ট পাথওয়েতে সাধারণত HLA টা ম্যাচ হয়, HLA টা ম্যাচিং থাকে, কিন্তু কোনটা মিসম্যাচিং হয়? মাইনর অ্যান্টিজেন নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম। এবং এই ক্ষেত্রে যে রিজেকশনটা হয় সেটা হলো ক্রনিক রিজেকশন, ওকে। এটা হলো কিছু বেসিক ডিফারেন্স এই দুজনের মধ্যে। এবং ডিরেক্ট পাথওয়ে অফ রিজেকশনে মেইনলি রেসপন্সিবল CD8 পজিটিভ টি সেল, আর ইনডিরেক্ট পাথওয়েতে মেইনলি রেসপন্সিবল CD4 পজিটিভ টি সেল। তাহলে এই কথাগুলো আমরা মনে রাখি। চলুন আমরা সামনের দিকে এগোই। এখন দেখুন, ধরুন এটা হলো আমার একটা ট্রান্সপ্ল্যান্টেড কিডনি। তাহলে এটা কার কিডনি? ডোনারের কিডনি, ওকে। আর এই যে লিম্ফ নোড, এই যে প্যারাকর্টিক্যাল এবং কর্টিক্যাল দিলাম, এটা হলো রিসিপিয়েন্টের লিম্ফ নোড, ওকে। আচ্ছা, এখন যেটা হবে এখানে যে এই ডোনার্সের যে কিডনিটা, এই কিডনির মধ্যে তার কিছু কি থেকে গেছে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে গেছে ওই কিডনির ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে। এখন এই ডোনার্সের কিডনির অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই সেলটা অ্যাফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে চলে আসবে রিসিপিয়েন্টের লিম্ফ নোডে, সারাউন্ডিংস লিম্ফ নোডে। লিম্ফ নোডে কোন রিজনে আসলো? প্যারাকর্টিক্যাল রিজনে আসলো। প্যারাকর্টিক্যাল রিজনে আসার পরে দেখেন, এখন এই প্যারাকর্টিক্যাল রিজন অফ দি রিসিপিয়েন্ট লিম্ফ নোড, সেখানের মধ্যে কি আছে? আমার CD4 পজিটিভ টি সেল, এটা হলো CD4 পজিটিভ, এবং এটা হলো CD8 পজিটিভ টি সেল, ওকে। এখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা আসলো। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কার? ডোনার্সের। এখন দেখেন, আমরা জানি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সেল সারফেসে কি কি এমএসসি প্রোটিন থাকে? দুই ধরনের এমএসসি প্রোটিন থাকে, এমএসসি ক্লাস 1 এবং এমএসসি ক্লাস 2, দুটোই। তাহলে ধরুন এটা হলো এমএসসি ক্লাস 1, তাহলে এমএসসি 1, এবং এর মধ্যে অ্যাটাচড আছে ডোনার্সের অ্যান্টিজেন, এটা, ওকে। আবার এখানের মধ্যে যেহেতু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার মধ্যে আবার থাকবে এমএসসি ক্লাস 2। তাহলে এই পার্পল কালার যেটা, এটা হলো
MHC2 প্রোটিন এবং এখানে অ্যাটাচড আছে ডোনার্সের অ্যান্টিজেন। ওকে, আচ্ছা, এখন যখন আসবে তখন আমার রিসিপিয়েন্টের CD4 টি সেলের মধ্যে কি আছে, এখানে টি সেল রিসেপ্টর আছে। ওকে, তো CD4 পজিটিভ টি সেলকে ডোনার্সের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল MHC2 পেপটাইড কমপ্লেক্সের মাধ্যমে অ্যাক্টিভেট করবে। তো তখন এই যে রিসিপিয়েন্টের CD4 পজিটিভ টি সেল, সে দেখবে কিরে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে যে MHC প্রোটিনটা আছে MHC2, সেটা তো আমার না, এটা তো ফরেন। তখন সে অর্থাৎ এই CD4 টি সেলের টি সেল রিসেপ্টরটা এই MHC2 এর এগেইনস্টে অ্যাক্টিভেটেড হয়ে যাবে ডিরেক্ট। অর্থাৎ সে এখন চেষ্টা করবে যত MHC2 আছে এই ফরেন MHC2 ওদেরকে ওই সেলগুলোকে অ্যাটাক করার জন্য। ফলে এই CD4 পজিটিভ টি সেলটা এখন অ্যাক্টিভেটেড হলো কার এগেইনস্টে, এই ফরেন বা ডোনার্স MHC2 এর এগেইনস্টে। তখন সে প্রলিফারেটেড হবে। তাহলে এই CD4 টি সেলটা এখন মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে ক্লোনাল এক্সপেনশন করলো এবং এই সেলগুলো ডিফারেন্সিয়েটেড হয়ে হেল্পার টি সেলে রূপ পরিবর্তন করবে। তাহলে এরা হয়ে গেল এখন কি হেল্পার টি সেল। ওকে, এবার চলে আসেন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অফ ডোনার্স, সে কি করবে, এবার এদিকে আসবে। এখানে এসে এখন দেখেন এটা হলো আমার রিসিপিয়েন্টের CD8 টি সেল। তাহলে রিসিপিয়েন্টের CD8 টি সেলের গায়ে কি আছে, টি সেল রিসেপ্টর। এখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা, এখন এরকম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তো আর একটা আসবে না, কয়েকটা আসবে। তাহলে কিছু CD4 পজিটিভ টি সেলকে অ্যাক্টিভেশন করলো আর কিছু CD8। তাহলে এখানে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে আমরা MHC2টা আঁকি। এটা হলো MHC2, সরি এটা হলো হ্যাঁ ঠিক আছে, এটা হলো যে MHC1, এটা হলো MHC1। দেখেন এই যে MHC1। ওকে, তো যখন এই MHC1 আর তার সাথে লেগে আছে ডোনার্স অ্যান্টিজেন, এখন এই হোস্টের অর্থাৎ রিসিপিয়েন্টের টি সেল রিসেপ্টরটা যখন এই MHC1 কে দেখবে যে কি এই MHC1টা তো ফরেন, তখন সে MHC1 এর এগেইনস্টে অ্যাক্টিভেটেড হবে এই CD8 টি সেলটা। এবং একই সাথে একটু আগে যে ইফেক্টর সেল অর্থাৎ হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হলো, ওই হেল্পার টি সেলগুলো এই CD8 টি সেলের উপরে ইন্টারলিউকিন 2 রিলিজ করবে, ওকে হেল্প করবে প্রলিফারেশনের জন্য। তখন এই CD8 টি সেলগুলো ক্লোনাল প্রলিফারেশন। এখন দেখেন এই যে CD8 টি সেলগুলো, এগুলো কার এগেইনস্টে অ্যাক্টিভেশন হলো, ডোনার্স MHC1 প্রোটিন। অর্থাৎ ওরা যে সেলের গায়েই ডোনার্সের MHC1 পাবে সেই সেলকে ওরা অ্যাটাক করবে। তাহলে এখন এখানে একটা ক্লোনাল এক্সপেনশন হলো, এখানে একটা ক্লোনাল এক্সপেনশন হলো। এখন কি হবে, এই সেলগুলো সব তখন ইফারেন্ট লিমফ্যাটিক্সে ঢুকবে। এটা হলো ইফারেন্ট লিমফ্যাটিক্স। তো ইফারেন্ট লিমফ্যাটিক্সের মাধ্যমে ওরা সার্কুলেশনে যাবে, সার্কুলেশন থেকে ওরা আলটিমেটলি এই যে ডোনার্সের কিডনিতে চলে আসবে, অর্থাৎ ডোনার্সের এই গ্রাফটে চলে আসলো। আসার পরে ওরা এখানে এসে দেখবে প্রত্যেকটা নেফ্রন ও এবং ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামে, অর্থাৎ এখানের মধ্যে কি আছে, ডোনার্সের কিছু ব্লাড ভেসেলস থেকে গেছে না এই কিডনিতে। তাহলে ব্লাড ভেসেলসের লাইনিং কি আমরা জানি, ব্লাড ভেসেলসের লাইনিং হলো এন্ডোথেলিয়াম। তাহলে ওই এন্ডোথেলিয়াম তো নিউক্লিয়েটেড সেল, তাহলে সেখানে কোন MHCটা আছে, MHC1 আছে। ওকে, তো যখন এই যে সাইটোটক্সিক টি সেলগুলো সবগুলো এই ডোনার্সের কিডনির এখানে আসবে
এসে ওরা সবগুলো নেফ্রন, প্রত্যেকটা নেফ্রনের মধ্যে ওরা এসে দেখবে সবগুলো সেলের মধ্যে কি আছে, যে MHC1 বসে আছে। তখন ওরা সবগুলো সেলকে ডিস্ট্রয় করে দিবে, সবগুলো সেলকে। ফলে এই কিডনিটা তখন মানে ড্যামেজ হয়ে যাবে। একই সাথে ওরা যেটা করবে, এই যে ডোনার্সের এই ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াল MHC1 পেয়ে ওরা ওই এন্ডোথেলিয়াল লাইনিংকে ডিস্ট্রয় করা শুরু করবে। তখন এই ব্লাড ভেসেলসের মধ্যে থ্রম্বোসিস হয়ে যাবে। থ্রম্বোসিস হয়ে গেলে এখানে অ্যাকিউট ইসকেমিয়া দেখা দিবে। অ্যাকিউট ইসকেমিয়া দেখা দিবে। ফলে আলটিমেটলি এখানে যত ব্লাড ভেসেলস আছে এই কিডনির মধ্যে, সেখানে সেগুলো সবগুলো কি হয়ে যাবে, থ্রম্বোসিস হয়ে সেখানে ব্লাড সাপ্লাই লস হয়ে যাবে। তখন আলটিমেটলি এই কিডনিটা অকেজো হয়ে যাবে, তার মানে গ্রাফ রিজেকশন হয়ে গেল। এখন দেখেন এটা খুব সাডেনলি হবে, মানে উইদিন ফিউ ডেজ টু ফিউ উইকস, এই কয়েকদিনের মধ্যে এই বিষয়টা হয়ে আলটিমেটলি এই কিডনিটা আর আমার ম্যাচিং করলো না। তাহলে এটাই হলো আমাদের ডিরেক্ট পাথওয়ে। তাহলে আমি একবার ব্রিফ করি। ডিরেক্ট পাথওয়েতে ডোনার্সের গ্রাফট থেকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল রিসিপিয়েন্টের সারাউন্ডিং লিম্ফ নোডে আসবে, এসে সে রিসিপিয়েন্টের, তারপর এই ডোনার্সের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা রিসিপিয়েন্টসে CD4 পজিটিভ টি সেল এবং CD8 পজিটিভ টি সেলকে অ্যাক্টিভেট করবে। কার এগেইনস্টে অ্যাক্টিভেট করবে? ডোনার্সের MHC2 প্রোটিন এবং MHC1 প্রোটিনের এগেইনস্টে। তখন এই CD8 বা সাইটোটক্সিক টি সেলগুলো সার্কুলেশনের মাধ্যমে এই ডোনার্সের গ্রাফটের মধ্যে, অর্থাৎ এখানে কিডনির মধ্যে চলে আসবে। এসে ওরা কিডনির সব নেফ্রন টিস্যু, কারণ সবগুলো টিস্যুতে কি আছে, MHC1 প্রোটিন আছে, তখন ওরা ওই সেলগুলোকে ডিস্ট্রয় করে দিবে। এবং একই সাথে ডোনার্সের যে গ্রাফটের মধ্যে যে ব্লাড ভেসেল ছিল, ওই ব্লাড ভেসেলসের লাইনিং এন্ডোথেলিয়ামকে ডিস্ট্রয় করে দিবে। ফলে সেখানে থ্রম্বোসিস হবে, হয়ে ইসকেমিয়া দেখা দিবে, অ্যাকিউট ইসকেমিয়া। ফলে ওই গ্রাফটা আলটিমেটলি রিজেক্টেড হয়ে যাবে। এবং এক্ষেত্রে যে CD4 পজিটিভ টি সেলগুলো অ্যাক্টিভেশন হয়েছিল, সেগুলোর মূলত কাজ হলো তারা এই CD8 পজিটিভ টি সেলের প্রলিফারেশনে হেল্প করে, মেইনলি ওদের কাজ এটা। এবং ওরাও এট দ্য সাইড অফ ডোনার্স গ্রাফটে আসতে পারে, বাট ডিরেক্ট পাথওয়েতে মেইন কাজগুলো করে সাইটোটক্সিক টি সেল, এই যে সাইটোটক্সিক টি সেলগুলো। আচ্ছা, এখন চলে আসি আমরা যে ইনডিরেক্ট পাথওয়ে। তাহলে ইনডিরেক্ট পাথওয়েতে যেটা হবে, দেখেন, তাহলে ইনডিরেক্ট পাথওয়েতে আমরা কি বললাম, যে এখন একই রকম আমরা একটা উদাহরণ দেই। ধরুন এটা হলো আমার এই কিডনিটা, ডোনার্সের কিডনি, ওকে। আর এখানে হলো আমার রিসিপিয়েন্টের লিম্ফ নোড। লিম্ফ নোডটাকে আমরা দুটো রিজনে ভাগ করলাম, প্যারাকর্টিক্যাল এবং কর্টিক্যাল রিজন। আচ্ছা, এখন এই প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে এখন যেটা হবে, এখানে দেখেন আমার এই কিডনিটার সাথে আমরা কি কানেকশন দিয়েছিলাম, রিসিপিয়েন্টসের ব্লাড ভেসেল কানেক্ট করে দিয়েছিলাম না অবশ্যই গ্রাফটিং এর সময়। হ্যাঁ, ওকে। তো এই ব্লাড ভেসেলসের মাধ্যমে কিছু মনোসাইট ঢুকলো, এখানে কিছু মনোসাইট ঢুকে তারা ম্যাক্রোফেজ এবং ডেনড্রাটিক সেল হলো। তাহলে এটা হলো ডেনড্রাটিক সেল। তাহলে এই ডেনড্রাটিক সেল এটা কার? রিসিপিয়েন্টের। ওকে, এখন সে এখানে এসে এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে কনভার্ট হলো, ডিফারেন্সিয়েট হলো। এখন সে কি করবে, এই যে ডোনার্স টিস্যু, এখানে অবশ্যই আমরা ডিউরিং ট্রান্সপ্ল্যান্ট কিছু কি হয়, সেল শেডিং হয় অবশ্যই। ওই শেডেড হওয়া ডোনার্স টিস্যুগুলোকে সে এনগালফ করবে এই ম্যাক্রোফেজটা বা ডেনড্রাটিক সেলটা।
করার পরে এই ডেনড্রাইটিক সেল ওই ডোনার্সের টিস্যুটাকে এমএসসি সাথে প্রেজেন্ট করবে। যেমন আমি এই সেলটাকে এখানে আঁকি, এই হলো ডেনড্রাইটিক সেল, সে এই যে ডোনার্সের টিস্যুগুলো সে এনগালফ করলো এখানে করে, এবার সে তার সারফেসে এমএসসি প্রেজেন্টেশন করলো। তাহলে যেহেতু এটা ডেনড্রাইটিক সেল, এটা হলো এমএসসি টু প্রেজেন্টেশন। তাহলে এখানে রেড পার্টিকেলসটা কি, যে রেড দিয়ে যেটা আমি বুঝালাম সেটা হলো আমার কার অ্যান্টিজেন, এটা ডোনার্সের টিস্যু, এবং এটা আমার রেসিপিয়েন্টের জন্য অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। একই সাথে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ডেনড্রাইটিক সেলটা আবার ক্লাস 1 প্রেজেন্টেশন করবে। তাহলে এই হলো, এটা হলো এমএসসি 1 আর এটা হলো এমএসসি 2। এখন এবার এই ডেনড্রাইটিক সেলটা এফারেন্ট লিম্ফ্যাটিক্সের মাধ্যমে চলে আসলো রিসিপিয়েন্টের প্যারাকর্টিক্যাল এরিয়াতে, লিম্ফ নোডে। এখানে এসে সে দেখবে দুই ধরনের সেল, এটা হলো CD4 পজিটিভ টি সেল এবং এটা হলো CD8 পজিটিভ টি সেল। তাহলে আমি কি বলেছিলাম যে ডিরেক্ট পাথওয়েতে মেইনলি CD8 পজিটিভ টি সেলটা অ্যাক্টিভেশন হয়, আর ইনডিরেক্ট পাথওয়েতে মেইনলি CD4 পজিটিভ টি সেলটা অ্যাক্টিভেশন হয়। যাই হোক, তাহলে এখানে এই ডেনড্রাইটিক সেলটা আসবে, এসে এই যে আসলো ডেনড্রাইটিক সেল, এসে সে এই CD4 পজিটিভ টি সেলটাকে এমএসসি 2 প্রেজেন্টেশন করবে। এখন এখানে একটু বুঝার বিষয় আছে, দেখেন এই যে ডেনড্রাইটিক সেলটা, এই ডেনড্রাইটিক সেলটা কার? রেসিপিয়েন্টের। হ্যাঁ, তাহলে ওর গায়ে এই যে এখানে এমএসসি 2 প্রোটিনটা আছে, এই এমএসসি প্রোটিনটাও কার? রেসিপিয়েন্টের। তাহলে এখন এই যে CD4 পজিটিভ টি সেলটা অ্যাক্টিভেট হবে, সে কার এগেইনস্টে অ্যাক্টিভেশন হবে? কারণ এটা তো আমার নিজের এমএসসি 2, ওর এগেইনস্টে না। তাহলে এই CD4 পজিটিভ টি সেল হবে এই এমএসসি 2 এর সাথে অ্যাটাচড হওয়া ডোনার্স অ্যান্টিজেনের এগেইনস্টে, এই লাল ডটটার এগেইনস্টে অ্যাক্টিভেটেড হবে। তাহলে এই CD4 পজিটিভ টি সেল অ্যাক্টিভেটেড হলো এবং সে ক্লোনাল এক্সপেনশন হবে, প্রলিফারেশন হবে। তাহলে অনেকগুলো CD4 পজিটিভ টি সেল তৈরি হলো আরো, এবং এগুলো ডিফারেন্সিয়েটেড হয়ে এগুলো হেল্পার টি সেলে রূপ নেবে। তাহলে কি কি হেল্পার টি সেলে কনভার্ট হয় এখানে? একটা হলো হেল্পার টি সেল 1, এগুলো আমরা আগে কথা বলেছিলাম ডিটেইলস। হেল্পার টি সেল 1 এ হবে, এবং কিছু হলো হেল্পার টি সেল 17 কনভার্ট হবে। ওকে, তাহলে হেল্পার টি সেল 1 আর হলো হেল্পার টি সেল 17, এরকম ভাবে সবগুলো সেল হবে। এবং কিছু হচ্ছে ফলিকুলার হেল্পার টি সেল, তাহলে এটা হলো ফলিকুলার হেল্পার টি সেল। আচ্ছা, এখন এই ফলিকুলার হেল্পার টি সেলটা প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে তার কাজ যেটা, সে কর্টিক্যাল এরিয়াতে চলে আসবে, এসে সে এখানে যে বি সেল ছিল ওই বি সেলকে অ্যাক্টিভেট করবে, তাই না? এগুলো আমরা ডিটেইলস বলেছিলাম। তাহলে বি সেলকে যখন অ্যাক্টিভেট করবে, তখন এই বি সেলটা প্রোডাকশন করবে কি? অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে দেখেন এই ফলিকুলার হেল্পার টি সেলটা কার এগেইনস্টে বি সেলটাকে অ্যাক্টিভেট করেছিল? ওই যে ডোনার্স অ্যান্টিজেন, এই যে এই লাল ডটের এগেইনস্টে ডোনার্স অ্যান্টিজেন। ফলে এই অ্যান্টিবডি গুলো কার এগেইনস্টে অ্যাক্টিভেটেড হলো? ডোনার্স অ্যান্টিজেন। ঠিক আছে, তারপরে এই অ্যান্টিবডি গুলো সার্কুলেশনের মাধ্যমে চলে আসবে কোথায়? এই কিডনিতে চলে আসবে ব্লাডের মাধ্যমে। এবং এবার আমরা এখানে ফিরে আসি। তাহলে আমরা CD4 পজিটিভ টি সেলের কাজ শেষ করলাম। আচ্ছা, এখন দেখেন CD8, এই CD8 টি সেলটাকেও এই
ডেনড্রাইটিক সেলটা এসে অ্যাক্টিভেশন করবে কার মাধ্যমে? MSC1 এর মাধ্যমে, কারণ ওর গায়ে কি ছিল? MSC1 প্রোটিনও ছিল, আর এই MSC1 এর সাথে অ্যাটাচ ছিল ডোনার্স অ্যান্টিজেন। তাহলে এখন দেখেন এই CD8 টি সেলটা দেখবে যে এই MSC1টা আমার নিজের রিসিপিয়েন্টের, ফলে সে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন হলো কার এগেইনস্টে? এই যে ডোনার্স অ্যান্টিজেনের এগেইনস্টে। ফলে এখন এই CD8 টি সেলটাও অ্যাক্টিভেটেড হলো এবং প্রলিফারেটেড হয়ে আরো অনেকগুলো সাইটোটক্সিক টি সেল তৈরি করলো। আচ্ছা, এখন ওরা তারপরে ইফারেন লিম্ফ্যাটিক্স হয়ে সার্কুলেশন হয়ে সবাই চলে আসলো কোথায়? টিস্যুতে। এদিকে এই যে হেল্পার টি সেল 1 আসলো, হেল্পার টি সেল 17 আসলো, আর এদিক দিয়ে সাইটোটক্সিক টি সেল আসলো। আচ্ছা, এখন এরপরে দেখেন এখানে যে বিষয়টা হবে, এখানে একটা জিনিস বুঝার আছে যে আমি প্রথমে হেল্পার টি সেলের কাজটা শেষ করে আসি। তাহলে এখানে যখন এই যে হেল্পার টি সেলগুলো এখানে আসলো আমার এই যে, তাহলে এটা ধরুন হেল্পার টি সেল 1 আর এটা হলো হেল্পার টি সেল 17। ওরা এই ডোনার্সের টিস্যুতে অর্থাৎ গ্রাফটের মধ্যে আসলো। আসার পরে হেল্পার টি সেল 1 এখানে এসে কি রিলিজ করবে? হেল্পার টি সেল 1 কি রিলিজ করে? ইন্টারফেরন গামা রিলিজ করে। এটা কি করবে? এটা এখানের এই যে ম্যাক্রোফেজ যেটা আছে, অর্থাৎ আমার রিসিপিয়েন্টের ম্যাক্রোফেজ, এই রিসিপিয়েন্টের ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিস ক্ষমতাকে বাড়াবে এই ইন্টারফেরন গামা। ফলে সে আরো বেশি বেশি ডোনার্স টিস্যুকে এনগালফ করে MHC প্রেজেন্টেশন করবে, তখন আরো বেশি বেশি হেল্পার টি সেল তৈরি হবে, সাইটোটক্সিক টি সেল তৈরি হবে। অন্যদিকে হেল্পার টি সেল 1 আরেকটা জিনিস রিলিজ করে, সেটা হলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর কি করবে? কেমোট্যাক্সিস করে এই যে এট দ্য সাইট অফ ইনফ্লামেশন এখানের মধ্যে আরো বেশি বেশি মনোসাইট নিউট্রোফিল নিয়ে আসবে, তখন ওরা আরো বেশি বেশি কি করা শুরু করবে? আমার ফ্যাগোসাইট রিলিজ করা শুরু করবে, বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করবে। একই সাথে এবার চলে আসি আমরা এই যে হেল্পার টি সেল 17 এর কাজ। হেল্পার টি সেল 17 এর কাজ হলো সে ইন্টারলিউকিন 17 রিলিজ করে এবং ইন্টারলিউকিন 22 রিলিজ করে। এর মধ্যে ইন্টারলিউকিন 17 এর কাজ কি? সে ম্যাক্রোফেজ, অর্থাৎ এখানে এই যে রিসিপিয়েন্টের ম্যাক্রোফেজ আছে, এই ম্যাক্রোফেজকে সে বেশি বেশি ইন্টারলিউকিন 1, 6, TNF রিলিজ করতে স্টিমুলেট করবে। ফলে যত বেশি এগুলো রিলিজ হবে তত বেশি এখানে ইনফ্ল্যামেটরি সেলস চলে আসবে। ফলে আলটিমেটলি এই ডোনার্স টিস্যুটাতে অর্থাৎ গ্রাফটের মধ্যে বেশি বেশি ইনফ্ল্যামেশন হতে শুরু করবে। আর এই যে ইন্টারলিউকিন 22 সেটা হলো মেইনলি বিভিন্ন এপিথেলিয়াল সেলগুলোর মাধ্যমে টাইট জাংশন তৈরি করে, ডিফেন্সিন তৈরি করে। ওভারঅল আলটিমেটলি এখানে কি হচ্ছে? ইনফ্ল্যামেশন হচ্ছে একটা। আর হচ্ছে এবার দেখেন আমরা কি বললাম? CD8 টি সেল, এই যে এখানে CD8 টি সেল এসেছে বললাম না, এই যে আসছে। এখন দেখেন এই CD8 টি সেলটা একটা ইম্পর্টেন্স বিষয়, আমার CD8 টি সেলটা কার এগেইনস্ট অ্যাক্টিভেশন হয়েছিল? ডোনার্স অ্যান্টিজেন, এই যে ডোনার্স অ্যান্টিজেনের বিরুদ্ধে। এখন ধরুন যে এই পাশে হলো ডোনার্স আর এই পাশে হলো রিসিপিয়েন্ট, ঠিক আছে? এখন আমার ডোনার্সের MSC1 প্রোটিন অবশ্যই আছে, ডোনার্সের প্রত্যেকটা ছেলে MSC1 লাগানো আছে, আর রিসিপিয়েন্টের প্রত্যেকটা সেলও MSC1 আছে। এখন ধরেন এই রিসিপিয়েন্টের MSC1 আর ডোনার্সের MSC1 ম্যাচিং হলো, অর্থাৎ ওরা ওয়েল ভাবে ম্যাচ হয়ে গেল। ফলে এই সাইটোটক্সিক টি সেলগুলো যখন এখানে আসবে এট দ্য সাইট অফ ইনফ্লামেশন, ওরা এসে কি করবে দেখেন। তাহলে ধরুন এটা হলো ডোনার্সের সেল, এটা এখন ডোনার্সের সেলের গায়ে এটা হলো MSC1 প্রোটিন, আর এই MSC1 প্রোটিনের সাথে লেগে আছে ডোনার্সের সেলফ অ্যান্টিজেন। আর এই হলো আমার সাইটোটক্সিক টি সেল,
এই সাইটোটক্সিক টি সেলটা কার? রিসিপিয়েন্টের। ওকে, এখন তার গায়ে আছে টি সেল রিসেপ্টর। এখন সে এসে দেখবে এই এমইসি 1টা আমার সাথে মিলে গেছে, ম্যাচিং করেছে। তখন সে ওর সাথে বাইন্ড করবে। কি দিয়ে বাইন্ড করবে? CD8 প্রোটিন দিয়ে বাইন্ড করার পরে দেখবে কিরে ও তো ফরেন অ্যান্টিজেন। তখন এই রিসিপিয়েন্টের সাইটোটক্সিক টি সেলটা ওর উপরে পারফোরিন গ্রেনজাইম ইত্যাদি রিলিজ করবে, ফলে তখন ডোনার্সের টিস্যুটা ডিস্ট্রয় হওয়া শুরু করবে। ওকে, আচ্ছা, এটা হবে। এখন দেখেন ঠিক উল্টোটা যদি হতো, অর্থাৎ কি, বিষয়টা একটু কমপ্লিকেটেড বাট ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা একইভাবে এখানে একটু আমরা আসি। ধরুন এই যে আবার আঁকলাম, এটা হলো ডোনার্সের একটা সেল, এবং সেখানে হলো MSC1, আর এটা হলো রিসিপিয়েন্টের সাইটোটক্সিক টি সেল, এটা হলো তার টি সেল রিসেপ্টর। আচ্ছা, এখন কোনো কারণে এই রিসিপিয়েন্ট এবং ডোনার্সের MSC1 প্রোটিনটা ম্যাচ করে নেয়, বুঝেন, ম্যাচ করে নেয়। তো ম্যাচ না করলে যখন এই রিসিপিয়েন্টের সাইটোটক্সিক টি সেলটা এখানে আসবে, আসার পরে এখানে ওর গায়ে কি ছিল? এখানে CD8 প্রোটিন। এই CD8 প্রোটিনটা কিন্তু ওর সাথে এই MSC1 এর সাথে বাইন্ড করতে পারবে নাকি পারবে না? পারবে না। কেন পারবে না? কারণ সে তো এই MSC1 কে চিনে না, কারণ এই MSC1 কে সে ডেভেলপমেন্টের সময় চিনতে পারে না। ফলে যখন এই MSC1 এর সাথে, অর্থাৎ ডোনার্সের MSC1 প্রোটিনের সাথে এই রিসিপিয়েন্টের সাইটোটক্সিক টি সেলের CD8 প্রোটিন বন্ডিং করতে পারবে না, না পারলে এখানে যে অ্যান্টিজেনটা আছে তাকেও এই সাইটোটক্সিক টি সেলটা আর ডিটেক্ট করতে পারবে না, ফলে এখানে সে পারফোরিন গ্রেনজাইম রিলিজ করবে না। ফলে এই ক্ষেত্রে সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড ইমিউনিটিটা হবে না। তাহলে কি বললাম, কি বোঝা গেল? যে ইনডিরেক্ট পাথওয়েতে সাইটোটক্সিক টি সেল সবসময় কাজ করবে না। সাইটোটক্সিক টি সেল কখন কাজ করবে? যদি ডোনার্স এবং রিসিপিয়েন্টে MSC1 প্রোটিনটা ম্যাচ করে, তাহলে। ঠিক আছে, এটা হলো মেইন কথা। তাহলে ইনডিরেক্ট পাথওয়েতে এখানে এই CD4 টি সেলের কারণে, অর্থাৎ হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 এর কারণে কন্টিনিউয়াসলি এখানের মধ্যে কি হচ্ছে? ইনফ্লামেশন হচ্ছে কন্টিনিউয়াসলি, এবং ইনফ্লামেশনের কারণে এখানে এই নিউট্রোফিল চলে আসছে, বিভিন্ন মনোসাইট চলে আসছে। এই নিউট্রোফিলগুলো প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে আলটিমেটলি এখানে টিস্যুগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, এবং এরকম ক্রনিক ইনফ্লামেশনের কারণে ধীরে ধীরে এই যে কিডনিটার মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো আছে, ধরুন এটা হলো এই ব্লাড ভেসেলস গুলো, এই ব্লাড ভেসেলস গুলোর মধ্যে ধীরে ধীরে কি হতে শুরু করবে? অ্যাথেরোস্ক্লেরোসিস। এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে শুরু করবে। এই কিডনির মধ্যে আমরা যে ব্লাড ভেসেলস গুলো দিয়ে এই কানেকশন করিয়ে দিয়েছি ডোনার্সের ব্লাড ভেসেলস সাথে রিসিপিয়েন্টের, সেখানে আস্তে আস্তে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস যখন হবে, তাহলে এই কিডনির মধ্যে ধীরে ধীরে ব্লাড ফ্লোটা কমে যাবে। ব্লাড ফ্লো কমে গেলে এখানে ইসকেমিয়া দেখা দিবে, ফলে তখন আস্তে আস্তে এই কিডনিটা ড্যামেজ, ডিস্ট্রয় হয়ে যাবে সেলগুলো, তখন সেটা কি হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে। তাহলে দেখেন অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, প্রথমে ইনফ্লামেশন হবে, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপরে ইসকেমিয়া হবে। ফলে এই রিজেকশনটা কি অ্যাকিউটলি হবে না ক্রনিকলি হবে? ক্রনিকলি হবে। তাহলে এই কারণে ইনডিরেক্ট পাথওয়েতে ইউজুয়ালি রিজেকশনটা ক্রনিক হয়, ফিউ মান্থস টু ইয়ার্স সময় লাগে এই ক্ষেত্রে। কিন্তু অ্যাকিউটলিও হতে পারে, কখন? যখন ইনডিরেক্ট পাথওয়েতে সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড ইমিউনিটিটাও হবে, সেক্ষেত্রে। এই কথাটা লেজে বলা হয়েছে, আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা এরপরে আরেকটা কথা বলেছিলাম, হাইপার অ্যাকিউট রিজেকশন। হাইপার অ্যাকিউট রিজেকশনটা হবে উইদিন মিনিটস। হাইপার অ্যাকিউট রিজেকশনটা কিভাবে হয়? ধরুন একই রকম
আমরা ডোনার্সের, এই হলো ডোনার্সের কিডনি, তাহলে সেখানের মধ্যে কি ছিল, ডোনার্সের ব্লাড ভেসেলস, তাই না, এই ডোনার্সের ব্লাড ভেসেলস, আর ব্লাড ভেসেলসের লাইনিং হলো কি এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম। এখন এই এন্ডোথেলিয়াল সেলস গুলোর গায়েও এবিও অ্যান্টিজেন থাকে, এবিও অ্যান্টিজেন, তাহলে এগুলো হলো এবিও অ্যান্টিজেন, এই এন্ডোথেলিয়ামের সেল সারফেসে এক্সপোজ থাকে। এখন রিসিপিয়েন্ট, যদি এটা হলো রিসিপিয়েন্ট, যদি রিসিপিয়েন্টের ব্লাডে আগে থেকেই অ্যান্টি এবিও অ্যান্টিবডি অর্থাৎ এবিও অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি যদি থাকে তার মধ্যে, রিসিপিয়েন্টের মধ্যে, তখন এই সার্কুলেশন, ব্লাড ভেসেলস না, সার্কুলেশনের মাধ্যমে যখন এই অ্যান্টিবডি গুলো এখানে আসবে, ওরা আসার ফলে দেখবে কিরে এই ব্লাড ভেসেলসটার এন্ডোথেলিয়াল লাইনিং এ তো এই যে এবিও অ্যান্টিজেন, তখন ওরা সাথে সাথে এই এখানের এই এন্ডোথেলিয়াল সেলগুলোকে ডিস্ট্রয় করে দিবে ওরা। তো এটাকে যখন ডিস্ট্রয় করবে আলটিমেটলি ব্লাড ভেসেলস রাপচার হবে, ব্লাড ভেসেলস যখন রাপচার হবে তখন এই ব্লাড ভেসেলস এর মধ্যে কি হয়ে যাবে, থ্রম্বোসিস হবে। থ্রম্বোসিস হয়ে গেলে এখানে যা ব্লাড ভেসেলস আছে প্রত্যেকটার মধ্যে তো একই এন্ডোথেলিয়াল সেলস এবং এখানে আছে এবিও অ্যান্টিজেন, ফলে সবগুলো ব্লাড ভেসেলসে থ্রম্বোসিস হয়ে যাবে। এবং এটা কখন হবে, উইদিন মিনিটস, কারণ অ্যান্টিজেন আছে এবং আগে থেকে অ্যান্টিবডি তৈরি, কোনো টাইম লাগবে না, উইদিন মিনিটস এখানে কি হবে, অ্যাকিউট ইসকেমিয়া, সাডেন ইসকেমিয়া, তখন এটা উইদিন মিনিটস এর মধ্যে এখানে ইসকেমিয়া দেখা দিবে, ফলে এই কিডনিটা নেক্রোসিস হয়ে যাবে এবং গ্রাফট রিজেকশন হয়ে যাবে। ওকে, এইভাবে হাইপার অ্যাকিউট রিজেকশন হয় এবং তখন এই কিডনিটা অনেকটা হোয়াইটিশ মনে হবে, কারণ ব্লাড সাপ্লাই লস, ফলে সেটাকে আমরা বলছি অ্যাকিউট, হাইপার অ্যাকিউট রিজেকশনকে আমরা বলি হোয়াইট গ্রাফট রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এই কারণে এখানে উইদিন মিনিটস এর মধ্যে হচ্ছে, আগে থেকে অ্যান্টিবডি থাকে রিসিপিয়েন্টস এর ব্লাডে, তাই